ভালো আছো তো? জি ম্যাম, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সাথে আজকে আমি আছি নজমুল আরা বেগম। আজ আমি বিজ্ঞান বিষয়ের চতুর্দশ অধ্যায় পরিবেশ ও বাস্তুতন্ত্র এর সর্বশেষ আলোচনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। বলতে পারো কোন প্রাণী কোন ধরনের খাদ্য খেয়ে বেঁচে আছে? এই যে চিত্রে প্রাণীগুলো দেখা যাচ্ছে, এরা কি ধরনের, মানে কোন প্রাণী কোন ধরনের খাদ্য খাচ্ছে? শ্রেণীর খাদক উৎপাদক খাচ্ছে, দ্বিতীয় শ্রেণীর খাদক প্রথম শ্রেণীর খাদ্য খেয়ে খাচ্ছে এবং তৃতীয় শ্রেণীর খাদক সব খাদ্য খেয়ে খাচ্ছে। জলে ভাসমান উদ্ভিদ উৎস থেকে শুরু করে সকল প্রাণী একে অন্যকে খেয়ে বেঁচে আছে। এই খাদ্য খেলে দেহে শক্তি উৎপন্ন হয়। এর উৎস হচ্ছে গাছ, উদ্ভিদ। এই উদ্ভিদে কিভাবে শক্তি সঞ্চিত হলো? সকল শক্তির উৎস সূর্য। সূর্যের এই শক্তিকে কাজে লাগিয়ে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে। আমাদের আজকের পাঠ খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্রের ভূমিকা। এই পাঠের অন্তর্ভুক্ত আজ আমার আলোচ্য বিষয়গুলো হলো খাদ্য শৃঙ্খলা কি, খাদ্যজাল গঠন প্রক্রিয়া, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ প্রক্রিয়া এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্রের ভূমিকা। পৃথিবীতে সকল শক্তির উৎস সূর্যের আলো, আর বাস্তুতন্ত্রের উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদ সূর্যের আলোর সহায়তায় কার্বন ডাই অক্সাইড এবং পানির সাথে বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং অক্সিজেন নির্গত করে। কিন্তু কোনো প্রাণী এই কাজটি করতে পারে না। এজন্য সকল প্রথম স্তরের খাদক যে প্রাণী, সেগুলো খাদ্যের জন্য উৎপাদকের উপর নির্ভরশীল। তাহলে সকল শক্তির উৎস কোথায়? সূর্য। হ্যাঁ, সূর্য। খাদ্য শৃঙ্খল। বাস্তুতন্ত্রে উদ্ভিদ উৎস থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর মধ্যে একে অন্যকে খাওয়ার মাধ্যমে শক্তির যে স্থানান্তর ঘটে তাই খাদ্য শৃঙ্খল। এখানে লক্ষ্য করো, প্রডিউসার বা উৎপাদক সূর্যের আলোর সহায়তায় পানি, কার্বন ডাই অক্সাইড মিলিয়ে খাদ্য তৈরি করে। এরপর ঘাসফড়িং প্রথম স্তরের খাদক, একে খেয়ে থাকে ব্যাঙ যা দ্বিতীয় স্তরের খাদক, ব্যাঙকে খেয়ে থাকে সাপ যেটি তৃতীয় স্তরের খাদক, এরপর সাপকে খেয়ে থাকে ঈগল যা সর্বোচ্চ স্তরের খাদক। উদ্ভিদ থেকে শুরু করে সকল প্রাণী যখন মারা যায়, এদের মৃতদেহকে বিয়োজিত করে ছত্রাক এবং ব্যাকটেরিয়া করে নিজেদের খাদ্যের চাহিদা পূরণ করে এবং বাকি অংশ পরিবেশে ফিরিয়ে দেয়। এই যে উদ্ভিদ উৎস শুরু করে বিভিন্ন প্রাণীর মধ্যে একে অন্যকে খাওয়ার মাধ্যমে শক্তি স্থানান্তর হচ্ছে, এটি হচ্ছে খাদ্য শৃঙ্খল। যেমন ঘাস, ঘাসকে খায় পতঙ্গ, পতঙ্গকে ব্যাঙ, ব্যাঙকে সাপ এবং সাপকে খায় ঈগল। এটি একটি খাদ্য শৃঙ্খল। এখানে সবুজ উদ্ভিদ উৎপাদক সূর্যের আলো থেকে শক্তি পাচ্ছে। এগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গ্রহণ করছে বিভিন্ন স্তরের খাদ্য। যেমন প্রথমেই ঘাসফড়িং সবুজ উদ্ভিদকে খাচ্ছে, একে খাচ্ছে ব্যাঙ, ব্যাঙকে সাপ এবং সাপকে ঈগল। এসবটি হচ্ছে একটি খাদ্য শৃঙ্খল। দ্বিতীয় স্তরের খাদক খায় প্রথম স্তরের খাদক। এখানে শক্তির স্থানান্তর হচ্ছে। বাস্তুতন্ত্রে সকল জীব পুষ্টির চাহিদার দিক থেকে ধারাবাহিকভাবে একে অপরের সাথে যুক্ত থাকে। খাদ্য জাল। বাস্তুতন্ত্রে অসংখ্য খাদ্য শৃঙ্খল থাকে, এরা পরস্পর সম্পর্কযুক্ত। খাদ্য শৃঙ্খলের এ ধরনের সংযুক্তিকে বলা হয় খাদ্য শৃঙ্খল।
পাশের চিত্রে লক্ষ্য করো, ঘাসকে ঘাস ফড়িং খায়, আবার ঘাসকে হরিণ খায়। ঘাস ফড়িংকে খেয়ে থাকে পাখি, তারপর ব্যাঙ, আর হরিণকে খেয়ে থাকে বাঘ। এভাবে উৎপাদক একই, কিন্তু এর দ্বারা বিভিন্ন খাদ্য শৃঙ্খল গড়ে উঠেছে। ঘাসকে যখন ঘাস ফড়িং খায়, ঘাস ফড়িংকে পাখি, পাখিকে আবার বড় ঈগল পাখি, তখন একটি শৃঙ্খল। আবার ঘাসকে যখন হরিণ খাচ্ছে, হরিণকে খায় বাঘ, বাঘ আবার মৃতদেহের বিয়োজিত হয়ে যায়, তখন আরেকটি শৃঙ্খল। এভাবে এই জায়গাতে অন্তত ৫-৬টি শৃঙ্খল রয়েছে। অনেকগুলো খাদ্য শৃঙ্খল, এর সংযুক্তি হচ্ছে খাদ্য জাল। চিত্রে লক্ষ্য করো, কি বড় খাদ্য জাল বিস্তৃতভাবে দেখানো হলো। প্রতিটি জীব একে অন্যের উপর নির্ভরশীল এবং এরা খাদ্য শৃঙ্খলের মাধ্যমে পরস্পর সম্পর্কযুক্ত। এই অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলে খাদ্য জাল সৃষ্টি হয়। খাদ্য শৃঙ্খলের প্রথম স্থানে থাকে উৎপাদক, এরপর তৃণভোজী প্রাণী, এরপর দ্বিতীয় স্তরের খাদক, এরপর সর্বোচ্চ স্তরের। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্রের ভূমিকা। শক্তি প্রবাহ একটু আগে আলোচনা করেছি। সকল শক্তির উৎস সূর্য। সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, তখন সূর্য শক্তিকে রাসায়নিক শক্তি হিসেবে সবুজ উদ্ভিদ জমা করে রাখে। পৃথিবীতে সকল শক্তির উৎস সূর্য। প্রাকৃতিক প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এ প্রক্রিয়া চলাকালে সবুজ উদ্ভিদ প্রাকৃতিক যৌগ, পানি, নাইট্রোজেন, সালফার, আয়রন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি ব্যবহার করে। কার্বন ডাই অক্সাইড হচ্ছে অজীব উপাদান, আর এখানে সবুজ উদ্ভিদ হচ্ছে জীব উপাদান। অজীব এবং জীব উপাদান মিলিতভাবে যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ঘটায়, সেটি সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। পৃথিবীতে আসা আলোর 2% ব্যবহৃত হয় সালোক সংশ্লেষণে। সূর্যের আলো থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক খাদ্য তৈরিতে ব্যবহৃত করে। উৎপাদককে তৃণভোজী প্রাণী খেয়ে থাকে। তৃণভোজী প্রাণীকে খেয়ে থাকে মাংসাশী প্রাণী। লক্ষ্য করো, উৎপাদক তৃণভোজী এবং মাংসাশী উভয়েই শ্বসন ক্রিয়ায় বিনষ্ট শক্তি তাপ হিসেবে নির্গত করে। উৎপাদকও শ্বসনে অক্সিজেন নির্গত করে। তৃণভোজী মাংসাশী প্রাণী এরাও শ্বসনে অক্সিজেন বায়ুমণ্ডলে নির্গত করে। বিয়োজক। উৎপাদক তৃণভোজী প্রাণী, মাংসাশী প্রাণী, এরা সবাই মারা যায়। এদের মৃতদেহকে বিয়োজিত করে ছত্রাক এবং ব্যাকটেরিয়া। তখন এই বিয়োজকেরও শ্বসন ক্রিয়ায় বিনষ্ট শক্তি তাপ হিসেবে নির্গত হয়। বিয়োজকের ক্রিয়ায় মৃতদেহ হতে অজৈব পুষ্টিদ্রব্য পরিবেশে মিশে পুষ্টিভাণ্ডারে জমা হয়। এটি কোথায় যায়? এটি পরিবেশে যায়, কিছু যায় বায়ুমণ্ডলে এবং কিছু মাটিতেই থেকে যায়। সবুজ উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে এবং মাটি থেকে এগুলো আবার গ্রহণ করে। শক্তি প্রবাহ একমুখী, আর পুষ্টিদ্রব্য চক্রাকারে প্রবাহিত হচ্ছে। চিত্রে লক্ষ্য করো, সূর্যের আলো থেকে শক্তি প্রবাহ উৎপাদক, উৎপাদক থেকে তৃণভোজী প্রাণী, এরপর মাংসাশী প্রাণী এবং বিয়োজকের মধ্যেও যাচ্ছে, কিন্তু পুষ্টিদ্রব্য চক্রাকারে প্রবাহিত হচ্ছে। উৎপাদক থেকে পুষ্টিদ্রব্য পায় তৃণভোজী প্রাণী, এরপর মাংসাশী প্রাণী। উৎপাদক, তৃণভোজী এবং মাংসাশী সবারই মৃতদেহকে বিয়োজিত করে বিয়োজক খাদ্য গ্রহণ করে এবং বিয়োজক বাকিগুলোকে বিয়োজিত করে পরিবেশে ফিরিয়ে দেয়, যা আবার উৎপাদক গ্রহণ করে। তাহলে পুষ্টিদ্রব্য চক্রাকারে প্রবাহিত হয় এবং শক্তি প্রবাহ একমুখী। সূর্যের আলো থেকে প্রাপ্ত শক্তি আসছে উৎপাদকে। উৎপাদককে খেয়ে বেঁচে থাকে হরিণ, হরিণকে খায় বাঘ। উৎপাদক, তারপর তৃণভোজী প্রাণী, আর বাঘ হচ্ছে মাংসাশী প্রাণী।
এদের মৃত্যুর পর জীবের উপর ছত্রাক ব্যাকটেরিয়া ক্রিয়া করে। এরা কি? এরা হচ্ছে বিয়োজক। এদের শ্বসন প্রক্রিয়ায় বিনষ্ট শক্তি তাপ। বিয়োজকের ক্রিয়ায় অজৈব পুষ্টিদ্রব্য আবার পরিবেশে মিশে যায়। এখানে চিত্রে কি দেখছো? একটু আগেই দেখিয়েছিলাম খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে প্রতিটি জীব একে অন্যের উপর নির্ভরশীল। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এরা পরস্পর সম্পর্কযুক্ত এবং এই অনেকগুলো শৃঙ্খল মিলে খাদ্যজাল তৈরি হয়। খাদ্য শৃঙ্খল এর প্রথমে উৎপাদক, এরপর তৃণভোজী প্রাণী, এরপর দ্বিতীয় স্তরের খাদক এবং এরপরে সর্বোচ্চ স্তরের খাদক। এভাবেই শক্তি প্রবাহ পর্যায়ক্রমে চলছে। বিভিন্ন স্তরের জীব সম্প্রদায়ের সংখ্যার অনুপাত মোটামুটি ভাবে অপরিবর্তিত থাকে। যেমন উৎপাদকের সংখ্যা, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, এদের সংখ্যা অপরিবর্তিত থাকে। সিঁড়িটি দিয়ে লক্ষ্য করো, উৎপাদকের সংখ্যা থাকে অনেক বেশি। এর পরের সংখ্যা প্রথম স্তরের খাদক, আর দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক এরা পর্যায়ক্রমে কমে আসে এবং এরা সংখ্যায় অপরিবর্তিত থাকে। পরিবেশের ভারসাম্য কিভাবে রক্ষা হয় বাস্তুতন্ত্রের মাধ্যমে লক্ষ্য করো, এখানে দেয়া আছে হরিণ। হরিণ যদি সংখ্যায় বৃদ্ধি পায় তাহলে কি ঘটবে? এপাশে বাঘ, মানে হরিণকে খেয়ে যারা পাচ্ছে। হরিণ সংখ্যায় বৃদ্ধি পেলে বাঘ প্রচুর পরিমাণে হরিণকে খাদ্য হিসেবে গ্রহণ করে এদের সংখ্যা বাড়িয়ে দিবে। কিন্তু আবার যখন বাঘের সংখ্যা বেড়ে যাবে তখন তারা কিন্তু পর্যাপ্ত হরিণ পাবে না খাবারের জন্য। বাঘ আবার মারা যাবে খাদ্যের অভাবে। বাঘের সংখ্যা এমনিতেই কমে আসবে। বাস্তুতন্ত্র একটি স্বয়ংসম্পূর্ণ একক এবং মোটামুটি স্বনিয়ন্ত্রিত। বিভিন্ন স্তরের জীব সম্প্রদায় কখনো খুব বাড়তে বা কমতে পারে না। হ্রাস বৃদ্ধির মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে। উৎপাদকের সংখ্যা বেড়ে গেলেও দেখা যাবে প্রথম স্তরের খাদকের সংখ্যা বেড়ে গিয়েছে এবং প্রথম স্তরের খাদকের সংখ্যা বেড়ে গেলে দ্বিতীয় স্তরের খাদকও বেড়ে যাবে। একটি পর্যায়ে এমন হবে যে দ্বিতীয় স্তরের খাদক আর খাওয়ার জন্য প্রথম স্তরের খাদক পাবে না, বা প্রথম স্তরের খাদকের সংখ্যা বেড়ে গেলে এরা খাবারের জন্য পর্যাপ্ত উৎপাদক পাবে না। তখন প্রাকৃতিকভাবেই এদের সংখ্যা নিয়ন্ত্রণে চলে আসবে। চিত্র হতে খাদ্য শৃঙ্খলগুলো উল্লেখ করে খাদ্যজাল তৈরি করো। এখানে একটি পুকুরের বাস্তু সংস্থান দেখানো হয়েছে। এখানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল হতে পারে। এখানে উৎপাদক, পুকুরের ক্ষুদ্র ভাসমান কণা ফাইটোপ্ল্যাঙ্কটন, একে খাবে জুপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটনকে ছোট মাছ, ছোট মাছকে বড় মাছ, বড় মাছকে বক। আবার ফাইটোপ্ল্যাঙ্কটনকে ছোট মাছ খাবে, ছোট মাছকে বড় মাছ, বড় মাছকে বক। অনেকগুলো খাদ্য শৃঙ্খল পরস্পর একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি করে। চিত্রের খাদ্য শৃঙ্খলটিতে শক্তি প্রবাহ কিভাবে চলে বলতে পারবে? প্রথমে কোন শক্তি? প্রথমে সূর্য, তারপর ঘাসকে ঘাস ফড়িং, তারপরে ঘাস ফড়িং ব্যাং খায় ঘাস ফড়িংকে, তারপরে এভাবে ব্যাং থেকে সাপ শক্তি গ্রহণ করবে এবং শেষে ঈগল সাপকে খাবে। তাহলে এখানে শক্তি প্রবাহ কি পর্যায়ক্রমে চলে না একমুখী? পর্যায়ক্রমে চলে। না, একটু আগেই বলেছি শক্তি প্রবাহ একমুখী। একমুখী পদ্ধতি। হ্যাঁ, সূর্যের শক্তিকে নেবে উৎপাদক, উৎপাদকের শক্তি সবটাই কিন্তু আবার প্রথম স্তরের খাদক নিবে না, উৎপাদকের কাছে কিছু থেকে যাবে। আবার প্রথম স্তরের খাদক থেকে শক্তি নিবে দ্বিতীয় স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক থেকে তৃতীয় স্তরের খাদক। এভাবে শক্তি প্রবাহ একমুখী ভাবে চলে। এখন তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন করছি, উত্তর দাও, পর্যায়ক্রমে উত্তর দাও। খাদ্য শৃঙ্খল কি? জি ম্যাম, বুঝি নেই। উদ্ভিদের উৎস থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর মধ্যে একে অন্যের খাওয়ার মাধ্যমে শক্তির যে স্থানান্তর হতে তাই খাদ্য শৃঙ্খল হয়েছে না? ঠিক আছে। খাদ্য জাল কি? ম্যাম, কতগুলো খাদ্য শৃঙ্খলের সমষ্টি হচ্ছে খাদ্য জাল। হ্যাঁ, ঠিক আছে।
জড় ও জীবজগতের মধ্যে সংযোগ সৃষ্টি হয় কিভাবে? ম্যাম খাদ্য শৃঙ্খলের মাধ্যমে। প্রকৃতি কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে? খাদ্য শৃঙ্খলের মাধ্যমে দ্বিতীয় শ্রেণীর খাদকের মাধ্যমে ভারসাম্য রক্ষা করে, একইভাবে দ্বিতীয় শ্রেণীর খাদক এভাবে প্রত্যেকটি শ্রেণীর খাদক উৎপাদক এবং বিভিন্ন স্তরের খাদকের সংখ্যা হ্রাস বৃদ্ধির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ঠিক আছে, নিচের কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক? ফাইটোপ্ল্যাঙ্কটন, ছোট মাছ, জুওপ্ল্যাঙ্কটন, শামুক, মাছ, খুদে পানা, ফল, পতঙ্গ, পাখি, ঘাস, কচ্ছপ, ছোট মাছ। ফল, ম্যাম পতঙ্গ, পাখি। ফল, পতঙ্গ, পাখি। ফল হচ্ছে উৎপাদক, তারপর প্রথম স্তরের খাদক পতঙ্গ, আর পাখি প্রথম হচ্ছে শ্রেণীর খাদক, দ্বিতীয় স্তরের খাদক। দ্বিতীয় স্তরে। ধন্যবাদ। তোমাদের জন্য বাড়ির কাজ, পুকুরের বাস্তুতন্ত্রের ভিত্তিতে খাদ্য জালের প্রবাহ চিত্র আঁকো এবং সুন্দরবনের বাস্তুতন্ত্রে প্রকৃতি কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে চলেছে ব্যাখ্যা করো। ধন্যবাদ সবাইকে আজকের এই ক্লাসে উপস্থিত থেকে গুরুত্ব সহকারে আলোচনাটি শোনার জন্য। তোমাদের সাথে আবার দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো এখানেই আমার ক্লাস শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবে এবং আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।